চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেলের মধ্যেই ভোটের বাক্স আর সরঞ্জাম পৌঁছে যায় ৫টি কেন্দ্রে। সেখানে ৬০টি কক্ষের ৬৮৯টি বুথও প্রস্তুত। কেন্দ্রের বিভিন্ন দায়িত্বে থাকছেন প্রায় ৭০০ কর্মকর্তা কর্মচারী। এছাড়া ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫০০। ভিপি, জিএস সহ কেন্দ্রীয় সংসদে পদ আছে ২৬টি, ১৫টি হল এবং হোস্টেল সংসদে পদ সংখ্যা ১৪টি করে, যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫ জন। বহু বছর পর এই নির্বাচনকে একটি মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, আজকে প্রায় ৩৫ বছর পর এই নির্বাচন হতে চলেছে। সেক্ষেত্রে বলা যায় যে এটি একটি মাইলফলক। সকাল ৯টা থেকে তো ইতোমধ্যে ভোট গ্রহণ শুরুও হয়ে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রগুলোতে? হ্যাঁ, ৩.৫ দশকের যে অপেক্ষা সেটির অবসান হতে চলেছে। আমরা এখন আছি মূলত আইটি অনুষদ যে ভোট কেন্দ্র, সেখানে ইতিমধ্যে এখানে ভোটের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটি ইতিমধ্যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটি শুরু হয়েছে। এখানে যে ব্যালট বাক্সগুলো আছে সেগুলো এখানে যে প্রার্থীরা আছেন তাদের যারা এখানে এজেন্ট আছেন সেই এজেন্টরা কিন্তু এখানে সেগুলো পরীক্ষা করে দেখছেন, অর্থাৎ ব্যালট বাক্সগুলো খালি আছে না ভরা আছে। এখানে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিনি সেটি বুঝিয়ে দিচ্ছেন, অর্থাৎ ভোট শুরু করার একেবারে প্রাথমিক যে কার্যক্রম সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এই আইটি অনুষদ ভবনটিতে সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দিবেন এবং ৪,০৩৬ জন ভোটার এই কেন্দ্রে আছে এবং এই ভোটে কেন্দ্রে মোট কক্ষ হচ্ছে ৮টি এবং এছাড়াও আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ৫টি ভবনে ১৫টি কক্ষে ৫টি ভবনে ১৫টি ভোট কেন্দ্রে কিন্তু এই সমস্ত ভোট গ্রহণ কার্যক্রম সম্পাদিত হবে। আমরা এই ভোট গ্রহণ কার্যক্রমকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি নিয়ে গত কয়েকদিন ধরেই প্রশাসন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ভোটকে একেবারে সুষ্ঠু এবং সবার জন্য যাতে সমান সুযোগ থাকে সেই বিষয়টিকে ঘিরে তারা নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তার মধ্যে নিরাপত্তাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রশাসনিকভাবে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু একটু বেশ বড়, ২৩০০ একরের ক্যাম্পাস। সুতরাং গতকাল থেকেই এই ক্যাম্পাসে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ক্যাম্পাসের ২৪টি পয়েন্টে এই বহিরাগতদের চলাচল যাতে রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা বা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে প্রায় ২ সহস্রাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য তারা এখানে ক্যাম্পাসে বিভিন্নভাবে তারা নিরাপত্তার কাজে রয়েছেন। এর বাইরে ভক্টোরিয়াল টিমের পক্ষ থেকে সব একেবারে এই বিষয়গুলো নিয়ে দেখা হচ্ছে যাতে ভোট কেন্দ্র এবং ভোট পোলিং অফিসারের সাথে প্রার্থীদের যে আলোচনা সেটি, প্রার্থীর এজেন্টদের যে আলোচনা সেটিও চালিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আমরা গত সময়ে দেখেছি। এবার হয়তো সেই জায়গাটিকে ঘিরে নতুন করে যে আশা, গণতান্ত্রিক চর্চার যে আশা সেটি শিক্ষার্থীরা করছেন, সেটি হয়তো নতুন মাত্রা পাবে। আমরা আশা করছি চাকসু নির্বাচনে একটি সুষ্ঠু ফলাফল আমরা পাবো। ধন্যবাদ আপনাকে অনুপম শীল। চাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে শঙ্কা ও অভিযোগ জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করে
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। বহিরাগতদের প্রসঙ্গে এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জানান, বৈধ কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নির্বাচনে প্রভাব পড়তে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ করেন। এই অভিযোগে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলেও জানান তিনি। বৈধ পাসধারী না থাকে তাহলে তো তার থাকার উচিত না। তো আইন তো সবার জন্য সমান, সেটা আমাদের জন্য যেমন অন্যান্যদের জন্য সমান। তো সেটা নিশ্চিত করবে কে? নির্বাচন কমিশন এবং যারা এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তাই মনে করি যে তাদের খুঁজে বের করা উচিত। বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। প্রতিষ্ঠার 59 বছরে সপ্তমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সর্বশেষ নির্বাচনের পর কেটে গেছে প্রায় 35 বছর। দীর্ঘ এই অপেক্ষা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন শিক্ষার্থীরা। এখন থেকে নিয়মিতভাবে নির্বাচনের আশা তাদের। এদিকে সময়ের সাথে পরিবর্তিত নির্বাচন ব্যবস্থায় লেগেছে নানা রং আর পরিবর্তনের প্রলেপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম ক্যাবিনেট গঠিত হয় 1970 সালে। প্রথম ভিপি ছিলেন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম এবং জিএস আব্দুর রব। এরপর 1972 সালে ভিপি পদে ছাত্র ইউনিয়ন এবং জিএস পদে ছাত্রলীগ জয় পায়। 74 সালে ভিপি জিএস দুইটাই ছিল জাসদ ছাত্রলীগের দখলে। এরপর নির্বাচন হয় 1979 সালে। চতুর্থ ক্যাবিনেটে ভিপি পদে জাসদ ছাত্রলীগ আর জিএস পদে আওয়ামী ছাত্রলীগ জয়ী হয়। 1981 সালে পঞ্চম ক্যাবিনেটে ভিপি জিএস 2 পদে প্রথমবারের মতো জয়ের মুখ দেখে ছাত্র শিবির। 1990 সালে শিবিরের বিরুদ্ধে জয়ী হয় সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল। সপ্তম চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বিরল এক অভিজ্ঞতার সাক্ষী। বিভিন্ন সময়ে তিনি চাকসুর ভোটার, প্রার্থী এবং 90-এ ছিলেন নির্বাচন কমিশনার। এবার নেতৃত্ব দিচ্ছেন পুরো নির্বাচনের। এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে, শিক্ষার্থী বেড়েছে, প্রতিদ্বন্দ্বী বেড়েছে। আমি অ্যাটলিস্ট আমি কিন্তু হ্যাপি, কারণ আমি সব দেখেছি তো। অনেক চড়াই উতরাই পার হয়ে আগের নির্বাচনগুলা পরিচালনা করা হয়েছে। এবার ভোটের কলেবর এবং ভোটার দুইই বেড়েছে, যোগ হয়েছে নানা প্রযুক্তি। শিক্ষার্থীরা বলছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে ছাত্র সংসদ নির্বাচন বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, সেখানে ব্যবসায়ী ছাড়া আর কারো মুখ দেখা যায় না। তার একটা বড় কারণ হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা বা ছাত্র সংসদগুলো বন্ধ থাকা। রাষ্ট্রের যে যেদিকে যে ক্ষমতা, ওইটা আসলে ছাত্রদের একটা বড় জায়গা থাকে, যে ছাত্ররা গেলে আমাদের মধ্যে একটা আশ্বাস তৈরি হয় যে ওকে ছাত্ররা গেছে, তার মানে ওরা একটা ভালো জায়গা থেকে গেছে, ওদের থেকে ভালো কিছু আশা করা যায়। 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতি বছর চাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো বছরের পর বছর ধরে ঝুলে থাকার পেছনের কারণগুলো যতটা প্রশাসনিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা, এখন থেকে আর রাজনৈতিক বেড়াজালে আটকে থাকবে না হল সংসদ কিংবা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মধ্যরাতে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। ভোট বৃহস্পতিবার। মঙ্গলবার শেষ দিনের প্রচারণা ঘিরে পুরো ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। প্রার্থীরা ছুটেছেন ভোটারদের কাছে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা। বিভিন্ন বিভাগের সামনে ও আবাসিক হলগুলোতেও চলে প্রচারণা। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পোস্টারও বিতরণ করেছেন প্রার্থীরা। সশরীরে প্রচারণার বাইরে অনলাইনেও প্রচার চালায় তারা। ভোটের মাঠে কে হাসবে শেষ হাসি। প্রচারণা শেষ, চলছে ভোটের মাঠের হিসেব নিকেশ। কে কতটা মন জয় করতে পারল ভোটারদের, কার পাল্লা ভারী।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রদল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠানের প্রস্তুত কমিশন। প্রচারণা শেষ। বৃহস্পতিবার সকাল থেকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ দিনের প্রচারে ভোটারদের কে কতটা আকৃষ্ট করতে পারল তা নিয়েই যত আলোচনা। প্রচারণা শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে শিবির প্রার্থীদের দাবি, তাদের প্রতি শিক্ষার্থীদের সমর্থনে অনেকে ঈর্ষান্বিত হয়ে নানা কথা বলছেন। আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের খাবারে প্রলুব্ধ করে তাদেরকে ভোট আকৃষ্ট করার চেষ্টা করছিল, সেটা কিন্তু প্রমাণিত। শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে গেছি, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আমাদের পজিটিভভাবে গ্রহণ করছে। আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হলেও এই বিষয়ে আচরণবিধিতে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। এ কারণে আমরা স্পষ্টতই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি এবং লেভেল প্লেইং ফিল্ডে যে কথা বলছি, এরকম কোনো নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। আমাদের প্রজেকশন মিটিংগুলোতে উপসে পড়া উপস্থিতি দেখে অনেকের হয়তো আফসোস হচ্ছে, এজন্য তারা নানাভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করছেন শিক্ষার্থীরা। ভালোই তো লাগছে, সবকিছু মানে একটা অনেক দিন পরে মানে উৎসব লাগছে। যে ডিমান্ডগুলো, চাহিদাগুলো, এগুলো নিয়ে যে যিনি কাজ করবে সেরকম একজন যোগ্য প্রার্থী আমাদের রাকসুতে নির্বাচিত হোক। নির্বাচন কমিশনের দাবি, ভোটের পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ নেই। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের চেষ্টায় তারা। শিক্ষার্থীরা, ভোটাররা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবে, এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গোটা ক্যাম্পাসের সার্বিক ভোট কেন্দ্র সবকিছু আমরা প্রস্তুত করছি। এই নির্বাচনটি যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, তার জন্য সকল মহলের আমরা সহযোগিতা কামনা করি। মঙ্গলবার মধ্যরাত থেকেই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তায় রয়েছে 2000 পুলিশ। এছাড়াও ভোটের দিন টহল দেবে র্যাব ও বিজিবি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2 জনে। এদিকে এই ঘটনায় নুরুল আবসার নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস। পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে চৌধুরীহাট বাজারের কাছে ইউনিয়ন ছাত্রদল নেতা অপি দাসের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় অপির সাথে থাকা বন্ধুদের সঙ্গে হামলাকারীদের মারামারি শুরু হয়। এক পর্যায়ে অপি ও তানজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। দুজনকেই হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিমও। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি পরের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিমধ্যে 300 আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের সভা সমাবেশ ও গণসংযোগ করে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন, জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটযুদ্ধে অংশ নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। দিন দিন বাড়ছে তাদের কর্মতৎপরতা। কেন্দ্র থেকে প্রতিটি জেলার সাংগঠনিক টিমকে সক্রিয় করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে দলীয় সভা সমাবেশ বাড়ানোর। এরই মধ্যে 300 আসনে খসড়া প্রার্থীও চূড়ান্ত করেছে তারা। তবে অনেক আসনের প্রার্থী পরিস্থিতি বিবেচনায় পরিবর্তনও হতে পারে বলে জানাচ্ছে জামায়াত। আমরা ইলেকশন প্রস্তুতি আরও আগে শুরু করেছি, জোরদারও করছি, সেন্ট্রালি মনিটরিংও হচ্ছে। আমাদের প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছে এবং তারা ভালো সাড়াও পাচ্ছে। জাতিকে আমরা যাতে একটা পথ দেখাতে পারি, সেই জন্য আমরা আমাদের ইলেকশন প্রস্তুতিটাকে সাজিয়েছি। মাঠে ময়দানে আমরা সেভাবে চেষ্টা চালাচ্ছি। নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবির আন্দোলনও নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে জামায়াত।
যেহেতু একদিকে ডায়লগ হচ্ছে ঐক্যমত্য কমিশনে, সেখানে ইফেক্টিভ কিছু আমরা দেখছি না বলে আমরা জনগণের কাছে গিয়েছি আমাদের দাবি দেওয়ার পক্ষে জনমত তৈরি করার জন্য। সরকার যদি দাবি মেনে নেয় তাহলে আমাদের আন্দোলনও আমরা স্থগিত করে চলে আসবো, ফুললি নির্বাচন দিকে আমরা দাবিত হব। আমাদের মূল কথা হচ্ছে জনগণের অধিকার রক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি জামায়াত তাদের রাজনৈতিক কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সেবামুখী কার্যক্রমে গুরুত্ব দিয়ে দলটি মানবিক সহায়তা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে, গুরুত্ব দিচ্ছে তরুণ ভোটারদের। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে তাদের যে ওঠা বসা বা তাদের যে কানেকশন বা তাদের যে একটা সোশ্যালাইজেশন, এটার মধ্য দিয়ে কিন্তু নতুন কিছু ইঙ্গিত তো অবশ্যই দিচ্ছে। 300 আসনে ক্যান্ডিডেটস ডিক্লেয়ার করেছে এবং আবার পাশাপাশি তারা পিয়ারের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। এক্ষেত্রে আমি বলবো যে জামাতের একটি কৌশলী ভূমিকা এখানে আছে। গত বছরের ডিসেম্বরে সারা দেশে প্রতিটি আসনে প্রথম পর্যায়ের জরিপ করেছে জামায়াত। ওই জরিপের ভিত্তিতেই ঠিক হচ্ছে দলটির নির্বাচনের রূপরেখা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বর্তমানে ভিসি ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আমি ছাত্রদের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল আপনারা তো সেটা কভার করেছেন চমৎকারভাবে, আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। হলে যেতে, যেখানে লিফলেট বিতরণ করা, যেভাবে কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল নির্বাচনী আচরণবিধি, সেগুলো তারা প্রতিপালন করে চমৎকারভাবে একটা পরিবেশ বজায় রেখেছে, নির্বাচনের অনুকূল পরিবেশ। ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না, সন্ত্রাসের ভিতরে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে সহায়তা করেছেন, এই কৃতিত্ব তাদের, আমাদের না। আমরা শুধু সহযোগী মাত্র। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে প্রয়োজন তাদের, সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা 4 স্তরের নিরাপত্তা, আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। এটা তাদের নির্বাচন, তারাই আমাদের নিরাপত্তা বিধান করে, নিজেদের নিরাপত্তা তারা নিজেরা বিধান করার জন্য যোগ্যতা রাখে। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা এই নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, আপনাদের সম্মান বাড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে, এই যে শিক্ষার্থীদের সম্মান বাড়বে, আমাদের সম্মান বাড়বে এবং এটা জাতীয় নির্বাচনের জন্যও একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র হিসেবে, রিহার্সেল হিসেবে বিবেচিত হবে। এবং এই নির্বাচন যাতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আপনারা দেখবেন, আপনাদের জন্য তো আমরা দরজা খুলে দিয়েছি। কাজে এই সমস্ত সাংবাদিকদেরকে আমি স্বাগত জানাই। আপনারা যারা এসছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে আপনারা এসছেন, নির্বাচন কমিশনের আহ্বানে আপনারা এসছেন। আপনারা ভালোভাবে দেখুন, চমৎকারভাবে দেখুন এবং গঠনমূলকভাবে আমাদের এই নির্বাচনকে সারা বিশ্বে তুলে ধরুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমি বলি, শোনেন, আমাদের ভোটের যে টাইম সেটা 9টায় আমাদের শিক্ষার্থীরা আসবে। আপনারা জানেন যে একজন শিক্ষার্থী অনেকগুলো ভোট দিতে হবে, এখানে অনেকগুলো বুথ, ব্যালট পেপার অনেক, তো সেগুলোকে প্রসেস করার জন্য আমরা 9টা থেকে এই 9:30টা প্রসেসিং টাইম, তারাও লাইন ধরবে। ভোটের প্রসেস 9টা থেকে শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখন ভোট দিচ্ছে। তো আমাদের ভোট শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। এবং যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা 8টার পর থেকে শিক্ষার্থীরা ভোটের জন্য চলে এসছে। এর থেকে বড় পরিবেশ, ভালো পরিবেশ আর কিছু হতে পারে না। শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উপস্থিতিতে আমাদের ভোটটা হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দিতে পারবো, ফলাফল দিতে পারবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে সহযোগিতা করে আসছে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সাংবাদিক বন্ধুরা, অনেকে ঢাকা থেকে আসছেন। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের অনেক কষ্ট হবে আজকে, একেবারে এখন থেকে অনেক আগ থেকে শুরু করে আপনারা কন্টিনিউ আমাদের নির্বাচনকে ইফেক্টিভ করার জন্য আপনারা কাজ করছেন। আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের নির্বাচনের স্বচ্ছতা, সকল প্রসেস জাতির কাছে তুলে ধরুন এবং আপনাদের সেই সহযোগিতা চেয়ে আমরা শেষ করছি। চাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে বিস্তারিত তথ্য ভিসি জানাচ্ছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে।
এবার আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সহকর্মী আহসান রিটনের কাছে চলে যাচ্ছি। আহসান রিটন, আজকে তো সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এই মুহূর্তে আপনি এই হলগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে বুথ করা হয়েছে বা কেন্দ্র, যেসব কেন্দ্রে আপনি রয়েছেন যে কেন্দ্রে, সেখানে এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? দেখুন, আমরা ভোর 6টার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান করছি। আমরা দেখেছি আসলে যে সমস্ত বুথে, যে সমস্ত কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে একেবারে সকাল থেকে আসলে যারা ভোটার রয়েছেন তারা আসলে ভিড় করছেন এবং কিছুক্ষণ আগে আসলে কাঙ্ক্ষিত যে ভোট সেটি আসলে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন, এখানে আসলে ভিড়, শিক্ষার্থীদের ভিড় কিছুটা কম। কারণ হচ্ছে আপনি জানেন যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য আসলে মূলত এই কেন্দ্র। এখানে সর্বমোট ৭৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যেহেতু তারা প্রতিবন্ধী সঙ্গত কারণ তারা কেন্দ্রে আসতে কিছুটা সময় নিচ্ছে এবং আমরা এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে প্রতিবন্ধীদের, শিক্ষার্থীদের যিনি যেভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী তাকে যেভাবে সহায়তা দেওয়ার কথা সর্বোচ্চ প্রস্তুতি তাদের রয়েছে। অর্থাৎ যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছে তাদেরকে ব্রেইল পদ্ধতি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিভাবে সুষ্ঠুভাবে ভোটটি সম্পন্ন করা যায় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আপনি জানেন যে গত অন্তত ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত নির্বাচন, চাকসু নির্বাচন, সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখেছি আসলে নানা ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা আজকে আসলে তাদের যে মাহিন্দ্রক্ষণ সেখানে তারা ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আজকে আসলে মোট ২৭,৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এর মধ্যে ছাত্র রয়েছে ১৩,৩৮৪ জন এবং ছাত্রী রয়েছে ১১,১৩২ জন এবং মোট 5টি কেন্দ্রে এই সমস্ত শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবে। আমরা দেখেছি আসলে এই ভোট কেন্দ্র এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে প্রশাসন আসলে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বেশ কিছু পথ রয়েছে, সেই বেশিরভাগ প্রবেশ পথে আজকে আসলে বন্ধ রাখা হয়েছে এবং 2 থেকে 3টি প্রবেশ পথ দিয়ে শিক্ষার্থী সহ সমস্ত কলাকুশলী এখানে প্রবেশের তারা ব্যবস্থা রেখেছেন এবং আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষার্থীর তাদের যে প্রবেশপত্র অর্থাৎ ভোটার কার্ড রয়েছে সেটি দেখেই প্রবেশ করা হচ্ছে এবং যেখানে কোনো রকমের আইনের ব্যত্যয় ঘটতে তারা দেখছেন সেখানেই তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা দেখছি এখনো পর্যন্ত একেবারে শান্তিপূর্ণ পরিবেশে যারা ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং আস্তে আস্তে করে ভোটার সংখ্যা বাড়ছে, ভোট দেওয়ার সংখ্যাও বাড়ছে এবং আমাদের যে পার্শ্ববর্তী যে হলটা রয়েছে আইটি ভবন সেখানে হেভিওয়েট প্রার্থীরা ভোট দেওয়ার কথা রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি আসলে সকাল থেকে আস্তে আস্তে ভোটারদের যে দীর্ঘ সারি সেটি দীর্ঘতর হচ্ছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন, একটি ট্রেন ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য তারা সেই ট্রেনে করে এসছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকে পুরো দিন ভোট গ্রহণের পর আহসান রিটন, আপনি আজকে সারাদিন সেখানে রয়েছেন, তথ্য সংগ্রহ করতে থাকুন। পরের বুলেটিনে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা উদ্ধার করেছে র্যাব। এ সময় তানজিম নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরের বাকলিয়া নূরনগর আবাসিক এলাকা থেকে এসব নকল টাকা উদ্ধার করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া নূরনগর আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে 20 কোটির জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তানজিম নামে এক যুবককে আটক করে র্যাব। এদিকে আটক তানজিমের দাবি টাকাগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছে। আন্দরকিল্লার অঙ্কুর
প্রিন্টার্স নামে একটি ছাপাখানা থেকে টাকাগুলো ছাপিয়েছেন তিনি। এদিকে তার সাথে কোনো চক্রের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের আইনে অনুযায়ী এভাবে টাকা ছাপানো অবৈধ বলে জানিয়েছে র্যাব। জানুয়ারিতে মেট্রো রেল স্টেশনে চালু হবে বিপণী বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে 33টি দোকান। পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে ডিজিটাল বিজ্ঞাপন। বাণিজ্যিকভাবে মেট্রো স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। এ রুটে স্টেশন রয়েছে 17টি। স্টেশনে চালু হয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এবার কেনাকাটারও সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ডিএমটিসিএল বলছে শিগগিরই মেট্রো স্টেশনে দোকান বরাদ্দ দেয়া হবে, তবে কেউ গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করতে পারবে না। আমরা চাবো উইদিন 3 to 4 মান্থ যেন ওরা রেডি করে যেটাই যে পারপাসে নিবে রেডি করে যাতে যাত্রী সেবা আরম্ভ করতে পারে। বছর প্রথম নেক্সট ইয়ারে স্টেশনে আমরা যাচ্ছি ফুড ভেন্ডিং মেশিনের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ফুড ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাদের মতে নিত্যপণ্যের দোকান হলে কেনাকাটাও করা যাবে। মেট্রো রেলে আমরা চলাফেরা করি, সময়টা বাঁচে। এখন এখানে যদি কিছু খাবার কেনাকাটা করার মতন অপশন থাকে আরও ভালো হবে। আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারলাম, প্রয়োজনে কিছু কিনে বাসায় নিয়ে যেতে পারলাম। মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদকে যথাযোগ্য ব্যবহার করার মাধ্যমে নাগরিক জীবনকে আরও সুন্দর সুশৃঙ্খল করার জন্য সরকারকে অবশ্যই আন্তরিক হওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে দোকান চালু হলে মেট্রো স্টেশনগুলো যাতে অপরিষ্কার না হয় সেদিকে যাত্রীদের সতর্ক থাকতে হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করেছে ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেনি মন্ত্রণালয়। ব্যবসায়ী সমিতির দাম বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ারও নেই। তবে মিল মালিকরা বলছেন বরাবরের মতো সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। গত আগস্ট মাস থেকেই ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে তা কার্যকর করা যায়নি। সোমবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ভোজ্য তেল রিফাইনারি সমিতি। খোলা সয়াবিনের দাম লিটারে 8 টাকা বাড়িয়ে করা হয় 177। পাম তেলের দাম লিটারে বেড়েছে 13 টাকা। মঙ্গলবার থেকে ভোজ্য তেলের নতুন দর কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজধানীর কয়েকটি বাজার ঘুরেও নতুন দামের বোতলজাত তেল দেখা যায়নি। বিক্রেতারা বলছেন নতুন তেল এখনও দোকানে আসেনি। অপায় মাত্র ডিক্লার হচ্ছে, এখনো মার্কেটে আসে নাই। আসলে আমার নতুন রেট আবার বেচতে হইব। এখন আমি পুরান রেটেই বিক্রি করতেছি। আগের যেটা ছিল ওইটাই বেচতেছি। এখন আমি এখনো কিনি নাই, নতুন অর্ডার দিই না আর কি, কিনি নাই। 5 লিটার হয়েছে 910 টাকা, 2 লিটার 375। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন ভোজ্য তেলের দর সমন্বয়ে ব্যবহৃত 14 বছর আগের ফর্মুলাটি বিশ্লেষণ করছে আইসিএমএবি ও আইসিএবি। তাদের প্রতিবেদন আসার আগে দাম বাড়ানোর সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন বরাবরের মতো দাম সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি, বাণিজ্য সচিব সহ সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সুনির্দিষ্ট মূল্য কাঠামো বিশ্লেষণ করেই সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাদের। ফর্মাল মিটিং হয়েছে, কমার্স সচিব প্রিজাইড করছেন। এখানে টেরিফ কমিশন ছিল, ভোক্তা ছিল, কম্পিটিশন কমিশন ছিল, আমাদের অ্যাসোসিয়েশনের সকল মেম্বাররা ছিল, আদার স্টেক হোল্ডাররা ছিল। ওখানে আমাদের একটা আস্কিং ছিল, সেটা আবার ওনারা কমাইছে। মিটিং কল করছে, সবাই সাইন করছে, সিদ্ধান্ত হয়েছে। এখন এটা তো আপনার কাছ থেকে আবার অন্যরকম শুনতেছি। এর আগে চলতি বছর এপ্রিল মাসেও দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছিল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীতে কোটি কোটি টাকায় নির্মিত একাধিক ব্রিজ পড়ে আছে ব্যবহার অনুপযোগী হয়ে। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেগুলো এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। বিগত সরকারের আমলে লুটপাটের জন্যই অপরিকল্পিতভাবে এসব ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে
অভিযোগ জেলাবাসীর। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার সীমান্তে বেড়ের ধন নদীর ওপর সেতুটি নির্মাণে খরচ ৬,৩২ লাখ টাকা। মূল কাঠামো তৈরি হলেও ২ বছরে হয়নি সংযোগ সড়ক। ছাত্র জনতার আন্দোলনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ আছে কাজ। একই অবস্থা সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের নির্মিত সেতুটির। 2,04 লাখ টাকার সেতুটির কাজ বন্ধ 1 বছর ধরে। এছাড়া কোনো সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী। এমন আরও অনেক সেতু পড়ে আছে জেলাতে। আমরা ওভার যাইতে পারি না, গুড়াঘাট যাইতে না। ওই ব্রিজটা একটা ভাঙ্গা ব্রিজ আছে, হেড দিয়ে অনেক মানুষ পড়িয়া অনেক ঠ্যাং ঠ্যাং ভাঙছে। এখন খুব কষ্টে আছি আমরা। গাড়ি পল্টি খায়, প্যাসেঞ্জার সমস্যা হয়, এরপরে আমাদের গাড়ির পার্টসপাতি ভাঙে। প্রতিনিয়ত আর কি একজনের পর একজন হাত পা কেটে যাচ্ছে। তো আমরা চাইতেছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি হোক। এ বিষয়ে এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। 20-21 অর্থবর্ষে টেন্ডার হয়, টেন্ডার হয়ে ঠিকাদার সিলেকশন হয় পটুয়াখালী মহিউদ্দিনের নামে। সেই কাজটা স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়েছে, তবে অ্যাপ্রোচের কাজটা প্রায় 1 বছর থেকে বন্ধ ছিল। মূলত ওই যে 5 আগস্টের পরে ঠিকাদার পালায়ে থাকার অবস্থায় এই কারণে বন্ধ ছিল। স্থাপনাগুলোকে চলাচল উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।